5,000 কোটি টাকার সবই তুলে নিয়েছে ডেস্টিনি, এই শিরোনাম করে 2-3টা পত্রিকায় খবর হয়েছে। অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই, যা ছিল ব্যাংকে রাখা সেই অ্যাকাউন্ট থেকে আপনারা সব টাকাই তুলে নিয়েছেন। যদি বিষয়টি পরিষ্কার করেন। এইটা আমি বলবো একটা মিডিয়া প্যানিক। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করে বলতে চাই যে একটি গণমাধ্যমের কাজ হবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রথম শর্ত হচ্ছে যখনই কোনো তথ্য প্রদান করা হবে সেই তথ্যের সূত্র এবং যার বিরুদ্ধে তথ্যটি থাকবে তার বক্তব্য বা তার কি মতামত। আজকের এই জিনিসটা যেটা আমি দেখছি, আমি 3টি পত্রিকার প্রথম প্যারাগ্রাফ যদি আজকের পাঠকবৃন্দ সবাই কষ্ট করে যদি এই 3টি পত্রিকা, বিশেষ করে প্রথম সারের 2টি পত্রিকার প্রথম প্যারাগ্রাফটি পড়েন তাহলে দেখবেন 43টি শব্দ আছে একেবারে হুবহু। কেউ কারো থেকে একটি দাড়িকমা পরিবর্তন করেননি, কিন্তু দাবি করা হয়েছে দুটি ভিন্ন ভিন্ন পত্রিকার নিজস্ব রিপোর্ট। একটি পত্রিকা বলেছে আমাদের নিজস্ব প্রতিবেদক, আরেকটি পত্রিকা বলেছে, পত্রিকার নাম দিয়ে বলেছে আমাদের রিপোর্ট। আসলে রিপোর্টটি তৈরি করলেন কে? আমি ধরে নিচ্ছি যারা তাদেরকে এই তথ্য বিভ্রাট দিয়ে সরবরাহ করে থাকেন তারা আসলে এই তথ্যটি তৈরি করেছেন মন গড়া, অতি কাল্পনিক, বিভ্রান্তিমূলক এবং আমাদের পাঠক যারা আছে তাদের সাথে প্রতারণা করার উদ্দেশ্যে। কারণ আমি পাঠকদের উদ্দেশ্যে কেন বলছি, পাঠকরা অনেক সময় প্রতারিত হয় এই তথ্য বিভ্রাটে। অর্থ দিয়ে যেমন প্রতারণা করা যায়, ভুল তথ্য দিয়েও কিন্তু প্রতারণা করা যায়। বরং অর্থের প্রতারণার চাইতে তথ্যের প্রতারণা একটি সমাজকে, একটি দেশকে, একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। অর্থের প্রতারণা শেষ করতে পারে একজন বা 2-3 জন ব্যক্তিকে, কিন্তু তথ্য প্রতারণা শেষ করতে পুরো দেশটাকেই শেষ করে দিতে পারে। যেমন বলি আমি, আজকের এই তথ্যটা যে সমস্ত গোয়েন্দা সংস্থা পড়বেন তাদের ঘুম হারাম হয়ে যাবে, যে সমস্ত বিবেকবান লোক পড়বেন তারা অবাক হয়ে যাবে ঘটনা কি। এবং সোজা কথা, সমাজের বিস্তর স্তরের লোকেরা যখন এই তথ্যটি পড়বেন তারা টোটালি বিভ্রান্ত হয়ে যাবেন যে এত টাকা চলে গেল, আমরা কোথায় আছি। যেমন আমার মনে আছে আমাদের একজন মাননীয় সাবেক গভর্নর বলেছিলেন যে এত টাকা ডেস্টিনি তোলার সময় কি করে পেল, এটার জন্য বাংলাদেশ ব্যাংক দায়ী। উনি বলে ফেলছেন। এমন কথা হচ্ছে উনি কেন বললেন দেখতে হবে, যেহেতু ওনাকে পর্যন্ত তথ্য বিভ্রান্ত করা হয়েছে। কারণ উনি তো আর খামাখা বলেননি, পত্রিকার উপরে বিশ্বাস করে পড়েছেন। এখন আমার কথা হচ্ছে কিছু কিছু পত্রিকা অতি উৎসাহী হয়ে যে কথাগুলো বলছে, এতে একটা ঘটনা ঘটবে যেটা আমি আশা করব আগামীকাল থেকে ঘটবে, যে দেশের জনগণ যারা এই পত্রিকাগুলোর বস্তুনিষ্ঠ সংবাদ পাওয়ার আশা রাখে, পাঠকের কথা বলছি, তারা মনে হয় যদি বিবেকবান হন তারা দ্বিতীয়বার বিবেচনা করবেন আদৌ এই পত্রিকাগুলো ওনারা পড়বেন কিনা। অন্তত আমারও চিন্তার বিষয়। আপনি কি এই 3টি পত্রিকাকে এক হয়ে এই খবরটি লেখার শুধু আমি 3টি বলবো না, অ্যাকচুয়ালি তৃতীয় পত্রিকাটি সম্পর্কে আমি যতদূর জানি উনি হয়তো কাভারেজ করেছেন। ওই দুজনই হচ্ছেন অ্যাকচুয়ালি ক্রিকেটের 2 জন ওপেনিং ব্যাটসম্যান যারা অনেকক্ষণ খেলছেন মাঠে, অনেক দিন ধরে, প্রায় 3 মাস ধরে ওনারা অনেক সেঞ্চুরি করছেন। একটা জিনিস আমি খেয়াল করেছি, যে তথ্যটি আজকে এসেছে এটা আগেও অনেকবার এসেছে, একই কথার বারবার আমরা আলোচনার ধারাবাহিকতা একটু অবশ্যই এগোবো। এবং আমি মনে করি বাংলাদেশে আজকে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ ছিল লিড নিউজ করার মতো। আজকের পাঠক কিন্তু এটাকে এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে। তো এই যে রিপোর্টগুলোর সূত্র ধরে আপনি বলছেন যে পাঠকরা ভাববেন সেই পত্রিকাটি পড়বে কিনা, এই বিষয়টিতে আসার আগে যে প্রশ্নটি খুব সহজেই জাগে সেটি হচ্ছে যে কেন এই রিপোর্টগুলো ভিত্তিহীন বা বানোয়াট বা উদ্দেশ্য প্রণোদিত আপনি মনে করেন? আপনার লজিকটা কি? আমার লজিক আমি বেশি দূরে যাব না। আমি ওনাদের দেয়া বিগত 2-2.5 মাসের যে তথ্য, ওখান থেকে কিছু উত্তর দেব। এখানেই আছে। সেটা হচ্ছে যে 31শে মার্চ ভিত্তিক তথ্য অনুযায়ী ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মোট সম্পদের পরিমাণ 3,000 কোটি টাকা। যদি সম্পদের পরিমাণ 3,000 কোটি টাকা হয়, আর ওনাদের কথা অনুযায়ী বলা হচ্ছে যে 37টি প্রতিষ্ঠানের পরিচালক ও সংশ্লিষ্টদের নামে 343টি অ্যাকাউন্টে জমা হয়েছে 4,996 কোটি টাকা, যার মধ্যে থেকে 3,995 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে।
এখানেই কিন্তু একটা স্ববিরোধী কথা আছে। কিরকম সেটা? কারণ ৪,৯৯৬ কোটি টাকা থেকে যদি ৪,৯৭৫ কোটি টাকা নেওয়া যায়, তাহলে কিন্তু ৩,০০০ কোটি টাকার সম্পদ কোথায় রইল, কিভাবে পাওয়া গেল? তারপরে এখানে আরও অনেকগুলো কথা এখানে আছে, যেটা এখানে অর্থে ওনারা দেননি। আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে, আসলে আমাদের টোটাল এই ৩৭টি প্রতিষ্ঠানে টার্নওভার হয়নি। টার্নওভার হয়েছে হাতে গোনা ৩ থেকে ৫টি, কারণ বাকিগুলো তো বেবি, ওরা তো কাজ করে না। ৩ থেকে ৫টি প্রতিষ্ঠানের কোনোটির ১১ বছর, কোনোটির ৬ বছর, কোনোটির ৪-৫ বছর, সব মিলিয়ে টোটাল টার্নওভার আমাদের দাঁড়িয়েছে ৫,৯৯১ কোটি টাকা। টার্নওভার প্রায় ৬,০০০ কোটি টাকা, প্রায় ৬,০০০ কোটি টাকা। সেখান থেকে ওনারাই বলছেন ৩,০০০ কোটি টাকার সম্পদ পাওয়া গেছে। পাঠক এবং দর্শকরা বিবেচনা করুন, ৬,০০০ কোটি টাকার কালেকশনের মধ্যে ৩,০০০ কোটি টাকার সম্পদ পাওয়া গিয়েছে। এটা কতটুকু বিচক্ষণতার সাথে আমরা ম্যানেজমেন্ট চালিয়েছি যে আমরা সম্পূর্ণ টাকা আত্মসাৎ তো দূরের কথা, অপব্যয় করার অবকাশ রাখিনি। সম্পদ পাওয়া গেছে ৩,০০০ কোটি টাকা। এরপরে যেটা বলতে ওনারা ভুলে গেছেন, ১৪০০ কোটি টাকার আমরা কমিশন দিয়েছি ক্রেতা পরিবেশকদেরকে। তাহলে কত হলো? ৩,০০০ আর ১৪০০ প্রায় ৪,৫০০ কোটি টাকা। প্রায় ৫০০ কোটি টাকার কাছাকাছি আমরা বিভিন্ন রকমের কর দিয়েছি। তো কত হলো? ৫,০০০ কোটি টাকা। ৫,০০০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকা কম। এরপরে আমরা কোত্থেকে এতগুলো খরচ, অফিস, ইন্টেরিয়ার আর এতগুলো লোকের বেতন দিলাম? আপনাদের আসলে ব্যাংক হিসাবের সংখ্যা কতগুলো? আমরা আসলে ওইভাবে ব্যাংক হিসাব তখন করা হয়নি। এখন যে প্রতিবেদনে যে ব্যাংক হিসাবগুলো লেখা হয়েছে, আমি এগুলোকে অ্যাকনলেজ করতে চাই এই জন্য, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা কম। যে ৪৪৩টি ব্যাংক হিসাবের কথা বলা হচ্ছে, থাকতেও পারে, এবং এটাও সম্ভব ২৫২টি বন্ধ, এটাও সম্ভব। ব্যাংক হিসাব নিয়ে তো আর্গুমেন্ট হচ্ছে না, বরং ব্যাংক হিসাবে একটা জিনিস প্রমাণ করলো যে ডেস্টিনি গ্রুপ ৩৭টি প্রতিষ্ঠান করেছে, অথচ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে ৪৪৩টি। এতে একটি জিনিস কিন্তু প্রমাণ করে যে এই গ্রুপটি স্বচ্ছতার সাথে আর্থিক লেনদেন করার উদ্দেশ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। যদি তাদের মধ্যে কোনো বদমতলব থাকতো, তাহলে ৩৭টি কোম্পানিতে ৩৭টি ব্যাংক অ্যাকাউন্ট হতো, আর এর বেশি হতো না। এখন আসি, এত ব্যাংক অ্যাকাউন্ট কেন খোলা হয়? আমি যেমন আপনাকে বলেছি যে আমাদের এখানে আর্থিক প্রতারণার কোনো সুযোগ নেই, অর্থ তসরুপের কোনো সুযোগ নেই। কেন? আমরা অনেকগুলো লেয়ারে এই ফাইন্যান্সিয়াল স্যাংশনগুলো করে থাকি। টপ ম্যানেজমেন্ট দিয়ে থাকে মিড ম্যানেজমেন্টকে, মিড এবং লো ম্যানেজমেন্টকে। তার মানে আমাদের একটা গ্রুপ আছে যারা চেক ইস্যু করে বাড়ি ভাড়া, কর্মচারীদের বেতন, বিভিন্ন কাজে। তাহলে ওইটাই যদি ওনারা মনে করে যে কোনো ব্যক্তি চেকে সই করা মানে অর্থ আত্মসাৎ করা, তাহলে ওনারা বোধ ভুল করে গেছেন। এখানে আরেকটা জিনিস বলা উচিত ছিল, সকল জেনারেল ম্যানেজার, ডেপুটি জেনারেল ম্যানেজার এবং যারা সিগনেটারি আছে তারাও হাজার হাজার কোটি টাকা তসরুপ করেছে, কারণ সিগনেচার তো তাদের। এই যে ৫,০০০ কোটি টাকা পরিচালকরা সরিয়ে নিয়েছে বলছেন, এটা কেন? আমার একটা জিনিস বলতে খুবই খারাপ লাগছে, তবু না বলে পাচ্ছি না। যাদের ব্যবসা বাণিজ্য সম্পর্কে, আর্থিক লেনদেন সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান নাই, তারা এই ধরনের কথা লেখে। কারণ কোনো লিমিটেড ফার্মের অর্থ লেনদেন চেয়ারম্যান, এমডি এবং অর্থ পরিচালক বাই দি কনস্টিটিউশন অফ দি কোম্পানিজ অ্যাক্ট এটা করা থাকে। আপনি যাকেই কমিশন দেবেন, আপনি নিজেকে কমিশন দিলেও কিন্তু এই ৩ জনের ২ জনের থাকতে হবে, একটা অফিসিয়াল নোটস থাকতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? চেক বই থাকে হচ্ছে মনে করেন ডিজিএম বা জিএম এর কাছে, অফিসিয়াল নোটটা তৈরি করছেন কে? কন্ট্রোলার। চেকে আমরা শুধু সই করি, কারণ আমাদের কাছে না টাকা না চেক বই থাকে। সেখানে যে বোর্ডের সিদ্ধান্ত হয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সবাইকে কমিশন বা বেতন দেওয়া হয়। তাহলে ওনারা আরও বলতে পারতেন যে যেই ৬০০ থেকে ৭০০ কোটি টাকার হিসাব মিলছে না, সম্ভবত ওইটা হবে কি কর্মচারীদের বেতন এবং রেন্ট ভাড়া। তাহলে ওনাদের এইভাবে লেখা উচিত ছিল, প্রায় ৫০০ থেকে ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন কর্মচারীবৃন্দ বেতনের নামে। প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন যারা অফিস ভাড়া দিয়েছেন। এই প্রতিবেদনটি তো হয়েছে দুদকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া যে প্রতিবেদন, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দেয়া যে প্রতিবেদন। আমি ওটাকে অ্যাকনলেজ করতে চাচ্ছি না, কারণ এখন পর্যন্ত না বাংলাদেশ ব্যাংক না দুদক অফিসিয়ালি আমাদেরকে জানিয়েছে এটা তাদের রিপোর্ট। আমি খামাখা কেন বাংলাদেশ ব্যাংকে দায়ী করব? আমি কেন খামাখা দুদককে দায়ী করব? এখন পর্যন্ত তারা অফিসিয়ালি কোনো তথ্য প্রচার করেছে এটার কোনো রেকর্ড নাই।